বৃষ্টির একটি ভেজা রাত। আকাশে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। চারপাশের রাস্তাঘাটে জল জমে আছে। সেই সময় দুই বন্ধু বিকাশ আর মধু মধ্যরাত্রে মাছ ধরতে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তারা দুজনেই গল্প করতে করতে রাস্তা ধরে অনিলের বাড়ির দিকে যাচ্ছে। ভাই, আজ আমি একটা বড় রুই মাছ ধরবো, দেখিস। কিন্তু অনিলের কি হলো? সে এত দেরি করছে যে? ও তো সাধারণত এমন নয়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সে তো সবসময় আগে আগেই আসে। চল দেখি আজ কি হলো। হ্যাঁ হ্যাঁ, কি জানি আবার শরীর টরিল খারাপ করলো না কি, আবার কে জানে। এইভাবে তারা এগোতে এগোতে ঠিক অনিলের বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়। কিন্তু সেই মুহূর্তে তারা রাস্তায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা একটু সামনে এগোতেই দেখতে পায় সেই ব্যক্তিটি তাদের বন্ধু অনিল। আরে অনিল, তুই তো আমাদের আগে এখানে এসে দাঁড়িয়ে আছিস। তোরা আসবি বলেই তো তোদের অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, চল। এই বৃষ্টি আর এই ঠান্ডা হাওয়ায় মাছ ধরার কিন্তু আজ মজাই আলাদা হবে। বিকাশ, মধু এবং অনিল একসঙ্গে হাঁটতে শুরু করলো। অনিল, তুই ঠিক আছিস তো? তোকে আজ একটু কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। কেন? আমি ঠিক আছি, ওই একটু শরীরটা খারাপ আছে তো, তাই আর কি। এই বলে তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভিতরে ঠিক সেই গ্রামের মোড়লের পুকুরের পাড়ে এসে উপস্থিত হয়। পুকুরটি ছিল গ্রামের এক প্রান্তে জঙ্গলের মধ্যে, যেখানে সারা রাতই প্রায় নিস্তব্ধতা থাকে। তখন সেখানে ঝিঝির ডাক আর বাতাসের পাতার সরসর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তারা তিনজনেই মাছ ধরার প্রস্তুতি নেয়। অনিল, আজ তুই এত চুপচাপ কেন? না রে, একটু চিন্তায় ছিলাম। তোরা তো জানিস এই পুকুরে কত গল্প শুনেছি ছোটবেলা থেকে। সত্যি, এই পুকুরটা নাকি ভুতুড়ে। গ্রামে সবাই নাকি বলে এখানে রাতে নাকি কিছু অদ্ভুত ঘটে। কিন্তু কই, আমরা তো কিছু দেখছি না। আরে, তোরা যদি এত সহজে ধরা দিত তাহলে আর এত গল্প হতো কেন? অনিল মৃদু হাসে, কিন্তু তার হাসির মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল, যা মধুকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। অনিল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে বাবা, ঠিক আছি। তোদেরকে অত চিন্তা করতে হবে না। যাক, তবে তুই আর আমি মিলে আজ বিকাশকে হারাতে হবে। দেখা যাক কে সবচেয়ে বড় মাছ ধরে। এইভাবে কিছুক্ষণ মাছ ধরতে ধরতে মধুর হঠাৎ করে মনে হয় পুকুরের পাশের ঝোপের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছে। বিকাশ, তুই কিছু শুনতে পাচ্ছিস? ওই ঝোপের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে। আরে ধুর, হয়তো কোনো বুনো প্রাণী হবে। এই বর্ষায় ওরা গাছের আশ্রয় খুঁজে। কিন্তু এরপরে মধুর মনে অস্বস্তি বাড়তে থাকে। সে সেই ঝোপের দিকে যায়, আর সেখানে গিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে সে চারপাশে তাকায়। হঠাৎ সে তার কাঁধে একটি ঠান্ডা স্পর্শ অনুভব করে। মধুর হৃদস্পন্দন এক লাফে বেড়ে যায়। সে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায় এবং দেখে অনিল দাঁড়িয়ে আছে। মধু হালকা চমকে যায়। অনিল, তুই এখানে? তুই তো ওখানে ছিলি। কি রে, তোরা বলেছিলি মাছ ধরতে যাওয়ার সময় আমাকে বাড়িতে ডাকবি, কিন্তু কই ডাকলি? আমি তোদের অপেক্ষায় বসে থাকতে থাকতে বাধ্য হয়ে এখানেই চলে এলাম। কি বলছিস এসব? তাহলে বিকাশের সাথে যে আছে সে কে? মধুর মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খেতে থাকে। তার মনের মধ্যে ভয়ের ছায়া ঘনিয়ে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। অনিল, তুই আমার সাথে চল, আমাদেরকে বিকাশের কাছে যেতে হবে। মধু এবং অনিল বিকাশের কাছে যাওয়ার জন্য দ্রুত পা চালায়। তাদের মনের মধ্যে ভয় জমতে থাকে। মধুর তখন মনে হয় তার সাথে এই অনিল আসলে কি তার বন্ধু নাকি অন্য কেউ। তারা যখন ঠিক বিকাশের কাছে পৌঁছয় তখন দূর থেকে দেখতে পায় একজন অদ্ভুত চেহারার ব্যক্তি বিকাশের বুকের উপর বসে আছে এবং বিকাশের দেহ থেকে কিছু যেন খুঁটে খাচ্ছে। আরে এটা কি? এটা কি দেখছি আমরা? তারপর তারা সামান্য আলোতে দেখতে পায় যে বিকাশের বুক থেকে রক্ত ঝরছে। বিকাশের নিথর দেহ থেকে সেই অশরীরী তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার চোখ দুটি ছিল রক্তবর্ণ। মধু এবং অনিলের শরীর
জমে যায়। তারা কিছুক্ষণ দৃষ্টি স্থির করে থাকে, যেন সেই ভয়ানক দৃশ্য তাদের সম্মোহিত করে রেখেছে। অনিল, এই অশরীরী তো আমাদের বন্ধুকে খেয়ে ফেলেছে। আমরা এখন কি করব? আমাদেরকে বাড়ি ফিরতে হবে, এখান থেকে পালিয়ে চ। মধু আর অমিত এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে পেছোতে শুরু করে, যেন সেই ছায়া তাদেরকে না দেখতে পায়। তারপর তারা পেছন ফিরে পা চালাতে থাকে। কি দুঃখে যে আমরা এখানে এসেছিলাম অনিল, আমি জানি না, কিন্তু ওই জিনিসটা কি জানি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এরপরে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই ভৌতিক জায়গা থেকে পালানোর চেষ্টা করে। তারা চলতে থাকে, কিন্তু ভয় তাদের পিছু ছাড়ছিল না। তারা যখন সেই গ্রামে পৌঁছায় তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু তাদের মন তখনও সেই ভয়ানক দৃশ্যের মধ্যে আটকে আছে। তাদের শরীর কাঁপছে, মুখ শুকনো, সবকিছুই যেন তাদের মানসিক শান্তি ছিনিয়ে নিয়েছে। অনিল, আমরা ওটা কি দেখলাম? আর বিকাশ, তাকে কি আর আমরা কখনোই দেখতে পাবো না? আমার বিশ্বাস হচ্ছে না মধু, যে কিনা কিছুক্ষণ আগেই আমাদের সাথে ছিল সে আর নেই। আর আমরা যেটা দেখছি সেটা কোনো দুঃস্বপ্ন নয় তো? না, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের কিছু করতে হবে, গ্রামের লোকেদের জানাতে হবে। কিন্তু কি বলবো? গ্রামের লোকেরা কি আমাদের বিশ্বাস করবে? যদি করে তাহলে কি করবে? মধু এবং অনিল দ্রুত গ্রামের মোড়লের বাড়ির দিকে রওনা দেয়। তারা জানে এমন পরিস্থিতিতে গ্রামের মোড়লই একমাত্র ব্যক্তি যে কিছু করতে পারবে। মোড়ল একজন বিচক্ষণ এবং শক্তিশালী মানুষ, যিনি গ্রামের সবকিছুর দায়িত্ব নিয়ে থাকেন। তারা দুজনেই মোড়লের কাছে গিয়ে উপস্থিত হয়। মোড়ল মশাই, আমাদের একটা বড় বিপদ ঘটেছে। আসলে আমরা তিনজন মিলে আজ সকালে মাছ ধরতে গিয়েছিলাম, আমি, মধু আর বিকাশ। কিন্তু সেখানে আমরা বিকাশকে হারিয়ে এসেছি। কি বলছিস তোরা? কিভাবে ঘটলো এমন ঘটনা? একটু ভালোভাবে বোঝা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তিনজনে পুকুরে গেছিলাম মাছ ধরতে। বিকাশকে আমরা শেষবার ওখানে দেখেছি। তারপর ওর উপর একটা অশরীরী আক্রমণ করে, সে ওকে মেরে ফেলেছে। অশরীরী? তোরা কি মজা করছিস নাকি? এসব ভূত প্রেতের গল্প আমি আগেও শুনেছি, কিন্তু এভাবে নিজের চোখে কখনোই দেখিনি। আমরা মজা করছি না মোড়ল মশাই, বিকাশের সাথে যা ঘটেছে তা সত্যি অতি ভয়ানক। আমরা কোনো দুঃস্বপ্ন দেখিনি। মোড়ল কিছুক্ষণ চুপচাপ থাকেন, তার মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি জানেন এই দুজন মিথ্যা বলার মানুষ নয়। তিনি দ্রুত সিদ্ধান্ত নেন। ঠিক আছে, আমি আমার লাঠিয়ালকে ডাকছি, আমরা এখনই সেই জায়গায় যাব। আর যদি সত্যি কিছু ভয়ানক ঘটে থাকে তাহলে তার শেষ করতে হবে। এরপরে মোড়ল এবং তার লাঠিয়াল মধু এবং অনিলকে সঙ্গে নিয়ে সেই ভৌতিক পুকুরের দিকে যায়। এবারের সকালের আলোয় সেই জায়গাটা একটু ভয়মুক্ত লাগছিল। তারা পুকুরের পাশে পৌঁছায় এবং যা দেখে তা ছিল আরো ভয়ানক। এটা কি? বিকাশের দেহ কোথায়? এখানে তো শুধু তার জামা কাপড় আর হাড়গোড় পড়ে আছে। আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, আর সে এমন ভাবে চলে গেল যে আমাদের আর কিচ্ছু করার ছিল না। সত্যি, বিকাশের কপালে শেষমেশে কি এটাই লেখা ছিল? এই জমি ও জায়গা অভিশপ্ত। বিকাশকে আমরা ফেরাতে পারবো না, কিন্তু তার আত্মাকে শান্তি দিতে হবে। এই পুকুরটা হয়তো আমাদের গ্রামকে আরো অনেক বিপদে ফেলবে, তার থেকে আমাদেরকে সাবধান হতে হবে। মোড়লের নির্দেশে তারা বিকাশের পোশাক এবং হাড়গোড় একত্রিত করে পুড়িয়ে দেয়, আর সবকিছুই ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। মধু এবং অনিলের চোখে জল চলে আসে। তারা জানে তাদের প্রিয় বন্ধুর জন্য তারা কিছুই করতে পারেনি। এবার তোরা বাড়ি যা, এই জায়গায় আর কখনোই আসবি না। আমি আরো খোঁজ নেব এই জায়গা কেন এমন ভয়ানক হয়ে উঠল। আমরা আর কখনো এখানে আসবো না মোড়ল মশাই। আমাদের বন্ধুর আত্মা যেন শান্তি পায়, এটাই এখন আমাদের কামনা। এরপরে সবাই সেখান থেকে যে যার বাড়িতে ফিরে যায়। মধু মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সেই অশরীরীর ভয়ঙ্কর মুখ আর বিকাশের মৃত্যু বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। সন্ধ্যার পর কোনোভাবে নিজের আতঙ্ক দূর করার জন্য সে শুয়ে পড়ে।
গভীর রাত্রে মধু, মধু গভীর ঘুমে থাকে, আয় মধু, কিন্তু তার হঠাৎ করে মনে হয় মধু, কেউ যেন তার নাম ধরে ডাকছে। আয় মধু, সেই ডাকটা তার এতটাই চেনা মধু, যে সে ঘুম থেকে উঠে পড়ে। কে কে ডাকছে? কেউ উত্তর দেয় না, কিন্তু ডাকার শব্দটা মধু, আবার আসে। এবার মধু বুঝতে পারে আয় মধু, যে ডাক তার প্রিয় বন্ধু অনিলের। সেই ডাক শোনা মাত্রই মধু ঘর থেকে বেরিয়ে আসে। অনিল, এত রাতে তুই এখানে? তোর সাথে একটা জরুরি কথা ছিল, তাই এলাম। একটু আমার সাথে চ। এরপরে মধু যেন এক প্রকারের সম্মোহিত হয়ে যায় এবং কোনো কিচ্ছু না ভেবে অনিলের পিছু পিছু হাঁটতে শুরু করে। অনিলের পিছু পিছু মধু গ্রামের সীমা ছাড়িয়ে সেই গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। জঙ্গলের বাতাসে যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে। মধু, তোকে আজ একটা নতুন জগৎ দেখাবো, যেখানে আমাদের কোনো ভয় থাকবে না। এরপরে তারা আস্তে আস্তে গভীর জঙ্গলে মিলিয়ে যায়। এদিকে সকাল হয়ে গেছে। অনিল তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মধুর বাড়ির উদ্দেশ্যে। সে চলতে চলতে যখন মধুর বাড়ির সামনে উপস্থিত হয়, সে দেখে মধুর বাড়ির সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং তাদের মুখে এক ধরনের আতঙ্ক এবং ক্রোধের ছাপ, এবং তাদের ঠিক পাশেই মধুর মাও দাঁড়িয়ে আছে। কাকিমা, মধু কোথায়? কি হয়েছে? বাড়ির সামনে এত লোকজন কেন? সব ঠিক আছে তো? ও তো সারা রাত বাড়িতেই ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। সবাই বলছে ওকে তুই নাকি ডেকে নিয়ে ভোরবেলা জঙ্গলের দিকে নিয়ে গেছিস। না, আমি তো সারা রাত বাড়িতেই ছিলাম। এসব কি বলছে সবাই? আমরা সবাই তোকে দেখেছি অনিল। তুই মধুকে রাতের অন্ধকারে কোথাও নিয়ে যাচ্ছিলি। তুই শেষ করেছিস ওকে। তোমরা কি বলছো? আমি তো কিছুই জানি না। আমি মধুর খোঁজ দিতে এখানে এসেছি, আর তোমরা বলছো আমি ওকে নিয়ে গেছি। মোড়ল মশাই বলেছে তোকে আমাদের নজরদারিতে রাখতে হবে। এসব কিছুর জন্য তুই দায়ী। তুই আমাদের বিকাশকেও মেরেছিস। সেই সময় মোড়ল তার লাঠিয়ালকে নিয়ে সেইখানে এসে উপস্থিত হয়। গ্রামের লোকজন যেন তার দিকে তাকিয়ে থাকে, যেন তারা তার নির্দেশের অপেক্ষা করছে। দেখ অনিল, আমরা তোকে বিশ্বাস করতে চাই, কিন্তু যা ঘটেছে তাতে আমরা কেউই নিশ্চিন্ত থাকতে পারছি না। আচ্ছা, এটা বলতো আগে যে তুই সারা রাত কোথায় ছিলি? মোড়ল মশাই, আমি সত্যি কিছু জানি না। আমি ঘরে ঘুমিয়েছিলাম। সকালে উঠে মধুর সাথে দেখা করতে এখানে আসলাম, আর এখানে এসে সবাই বলছে আমি নাকি মধুকে নিয়ে গেছি। গ্রামের লোকেরা তোকে দেখেছে অনিল। তোকে আমাদের নজরে রাখতে হবে। তুই যদি নির্দোষ হোস তাহলে তো কোনো ব্যাপার না, আর যদি তুই দোষী হোস তাহলে কিন্তু আমরা তোকে কেউ ছাড়বো না। মোড়লের নির্দেশে অনিলকে মোড়লের গোলা ঘরে বন্দি করা হয়। সেখানে তাকে পাহারা দেওয়া হয় যেন সে পালাতে না পারে। অনিলের মাথা ভীষণভাবে ঘুরতে থাকে। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে সে এমন বিপদে পড়ল। অনিল, আমি তোকে একদিনের সময় দিচ্ছি। যদি কিছু জেনে থাকিস তবে এখনই বল, না হলে গ্রামের নিয়ম অনুযায়ী তোকে শাস্তি পেতে হবে। মোড়ল মশাই, আমি সত্যি কিচ্ছু জানি না। এসবের পেছনে কোনো অন্যায় শক্তি কাজ করছে। মনে হয় সেই অশরীরই আবারও ফিরে এসেছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। ঠিক আছে, তোর কথাই যেন সত্যি হয়, কিন্তু যদি তুই এর পিছনে থাকিস তবে তোর কিন্তু রেহাই নেই। এরপরে মোড়ল সেই গোলাঘর থেকে বেরিয়ে যায়। রাত গভীর হয়, আর গ্রামের লোকেরা অনিলকে পাহারা দিয়ে রাখে মোড়লের গোলাঘরে। কিন্তু রাতের তৃতীয় প্রহরে এক পাহারাদার লক্ষ্য করে যে মোড়ল যেন সম্মোহিত হয়ে সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখে অদ্ভুত শূন্যতা। সে তাড়াতাড়ি ছুটে গিয়ে গ্রামের কিছু লোকজন নিয়ে মোড়লের পেছন পেছন সেই জঙ্গলের দিকে রওনা দেয়, যেখানে বিকাশের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাদের সবার মনে ভয়ের আতঙ্ক, কিন্তু তারা জানে যে এই রহস্যের শেষ দেখতে তাদেরকে যেতেই হবে। জঙ্গলের ভিতর দিয়ে সেই পুকুর ধারে এসে তারা যা দেখে তাতে তাদের চোখ উপরে উঠে যায়। মোড়লবাবু পুকুর ধারে দাঁড়িয়ে তার শরীরটা যেন কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা
জড়িয়ে আছে। আরো সামনে তারা তাকিয়ে দেখে অনিল মোড়লকে পেছন থেকে ধরে রেখেছে। গ্রামের লোকেরা ভয়ে চিৎকার করে ওঠে, ছাড় মোড়লকে, ছাড়, তুই যা চাস আমরা তোকে দেব, কিন্তু তাকে ছেড়ে দে। সেই কথায় অনিল এক অদ্ভুত হাসি হাসে। তোমরা কি দিতে পারবে? যা আমি হারিয়েছি তা কি ফিরিয়ে দিতে পারবে? এই বলেই সে অনিলের রূপ ছেড়ে তার আসল ভয়ানক রূপে ফিরে আসে। তার আসল রূপটি এতই ভয়ানক ছিল যে গ্রামের লোকেরা দেখে ভয়ে জমে যায়। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, গায়ের চামড়া ছিন্ন ভিন্ন, আর তার হাত দুটি দিয়ে সে মোড়লকে আঁকড়ে ধরে রেখেছে। আর সেই দৃশ্য দেখে গ্রামবাসীরা এক পাও এগোতে পারে না। হঠাৎ সেই অশরীরী বলে উঠল, এই মোড়ল আমার জীবন নষ্ট করেছে, তাই আজ তার আমি শাস্তি দিতে এখানে এসেছি। তাকে বাঁচানোর ক্ষমতা তোদের কারো নেই। অশরীরী তার ভয়ানক রূপে প্রকাশিত হওয়ার পর এক ভয়ের অসীম ভার নেমে আসে। তারা কেউ বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেবে। মোড়ল তখনও জ্ঞানহীন অবস্থায় অশরীরীর কবলে বন্দী। অশরীরী তার জ্বলন্ত চোখ দিয়ে গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলে, তোরা কি জানিস তোদের মোড়ল কি করেছে? তোরা যাকে ভগবান বলে মান্য করিস, সে আসলে এক নিষ্ঠুর শয়তান। তুই কে? তুই কেন এইভাবে আমাদের মোড়লকে ধরে আছিস? আমি কে? আমি ছিলাম পাশের গ্রামেরই একজন সাধারণ মানুষ। আমার নাম ছিল মদন। আমি ছিলাম একজন সাধারণ জেলে। আমি গ্রামের আশেপাশের পুকুর টুকুর থেকে মাছ ধরতাম। আমার একমাত্র একটি মেয়ে ছিল, যে ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে আমি আর সে একে অপরের পরম আশ্রয় ছিলাম। গ্রামবাসীরা চুপ করে অশরীরীর কথা শুনতে লাগলো। তারা বুঝতে পারছিল না কেন এই আত্মা এত ক্রুদ্ধ, কেনই বা সেই প্রতিশোধ নিতে চাচ্ছে। একদিন রাতের অন্ধকারে আমি ভুল করে এই মোড়লের পুকুরে মাছ ধরতে নেমেছিলাম। আমি জানতাম না এই পুকুরটি মোড়লের অধিকারভুক্ত। হঠাৎই মোড়ল তার লাঠিয়ালদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়। তারা আমাকে ধরে ফেলে, আর মোড়ল তখন আমার দিকে এগিয়ে আসে। তারা আমাকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। আমি বারবার ক্ষমা চেয়েছিলাম, বলেছিলাম যে আমি ভুল করেছি, কিন্তু তারা আমার কোনো কথাই কান দেয়নি। মোড়লের নির্দেশে লাঠিয়ালরা আমাকে এমন ভাবে মারলো যেন আমি কোনো দোষী অপরাধী। আমার ছোট্ট মেয়ে তখন বাড়িতে একা বসে আমার অপেক্ষা করছিল, কিন্তু আমি আর কখনো বাড়ি ফিরে যেতে পারিনি। এই কথা শুনে গ্রামের মানুষের মনে দুঃখ আর আতঙ্কের ঢেউ বয়ে গেল। তারা জানতো না যে তাদের পূজিত মোড়ল এমন নিষ্ঠুর হতে পারে। কিন্তু অশরীরীর কাহিনী তখনও শেষ হয়নি। তোরাই বল, আমি কি অন্যায় করেছিলাম? শুধু ভুল করে এই পুকুরে মাছ ধরার জন্য মোড়ল আমাকে মেরে ফেললো। আমার ছোট্ট মেয়েটির কথা শুনে তার মনও কাঁপলো না। তারা আমাকে এই অবস্থায় এখানেই ফেলে রেখে চলে যায়, আর আমি এখানেই একা একা মরতে বাধ্য হই। এখন আমি প্রতিশোধ নিতে এসেছি। মোড়লকে আমি শেষ করে দেব। আমি চাইলে তোদের সবাইকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। আমি শুধু সত্যিটা প্রকাশ করতে চাই। একজন সাহসী গ্রামবাসী কোনো মতো এগিয়ে অশরীরীকে জিজ্ঞেস করল, তুই যা বললি তাতে আমরা বুঝতে পারলাম মোড়ল কতটা শয়তান ছিল, কিন্তু বিকাশ আর মধু, ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। তুই ওদেরকে কেন মারলি? তারা কি দোষ করেছিল? ওরা দুজন সেই রাতে যখন মোড়লের লাঠিয়ালরা আমাকে পিটিয়ে মেরে ফেলছিল, তখন তারা এই পুকুর পাড়ে মাছ ধরতে এসেছিল। তারা দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু তারা কিছুই করেনি। বরং তারা মোড়লের কাছ থেকে নিজেদের সুবিধা নেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা জানতো আমি মরতে বসেছি। তারা দেখছিল কেমন করে মোড়ল আমাকে নির্মমভাবে হত্যা করছে, কিন্তু তারা কিচ্ছু করেনি, কারণ মোড়ল তাদের একটি প্রস্তাব দিয়েছিল। সে বলেছিল যদি তারা এই ঘটনা গোপন রাখে, তবে তারা যখন খুশি তার পুকুর থেকে মাছ ধরতে পারবে। আর সেই লোভে পড়ে তারা আমাকে মরতে দিল। তারা যদি সেই সময় সাহস করে আমার পাশে দাঁড়াতো, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু তারা কিচ্ছু করেনি। তাই আমি ওদেরকে ক্ষমা করতে পারিনি। সেই জন্য আমি তাদের শাস্তি দিয়েছি। সেখানকার সকলে অশরীরীর এই বর্ণনা শুনে হতবাক হয়ে গেল।
তারা বুঝতে পারল বিকাশ আর মধু শুধু নীরব দর্শক ছিল না, তারা আসলে মোড়লের শয়তানিতে অংশগ্রহণও করেছিল। তারা তখন ভুলের সাথ দিয়েছিল শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। এরপরে হঠাৎ করে সেই অশরীরই মোড়লের ঘাড়ে কামড় বসিয়ে তার শরীরকে এক ঝটকায় উপরে তুলে নেয়, আর সকলে একজোট হয়ে এসব দেখছিল। তারা তাড়াতাড়ি গোলাঘরের দিকে ছুটে যায়। গোলাঘরের সামনে এসে দেখে দরজাটা শক্ত করে বন্ধ করা ছিল। তারা ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছিল না। তারা দরজাটা খুলে দেয় এবং সবাই মিলে ভিতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা দেখে অনিল তখনও মাটিতে শুয়েছিল, কিন্তু তার মুখে অবর্ণীয় ক্লান্তির ছাপ। গ্রামবাসীরা দ্রুত তাকে বাইরে নিয়ে আসে। গ্রামের একজন ব্যক্তি তাকে বলে, অনিল, তুই নির্দোষ। আমরা ভুল করেছিলাম তোকে দোষী ভেবে। আসলে তুইও সেই অশরীরীর ফাঁদে পড়ে গিয়েছিলি। এখন সব ঠিক হয়ে গেছে। সেই আত্মাও মুক্তি পেয়েছে, আর তুইও মুক্তি পেলি। অনিল ধীরে ধীরে সবকিছু বুঝতে পারে। গ্রামের লোকেরা তাকে সান্ত্বনা দেয় আর তাকে বোঝায় যে সে এখন পুরোপুরি নিরাপদ। এই ঘটনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনোদিনও কারোর প্রতি অন্যায় আচরণ করবে না। তারা একসঙ্গে মিলে গ্রামের শাসন এবং সুরক্ষার দায়িত্ব নেবে, যেন ভবিষ্যতে এমন কোনো ভয়ানক ঘটনা আর না ঘটে।